ভাই আমরা যদি সরাসরি চলে যাই যে দীর্ঘ প্রায় 11 বছর পরে পে কমিশন গঠন হলো এবং আমরা দেখছি যে ওনারা গঠন হওয়ার পরে অনলাইনে মতামত নিয়েছেন, প্রায় 2 শতাধিক অ্যাসোসিয়েশন বা সমিতির সঙ্গে বৈঠক করেছেন। তো সার্বিক মিলিয়ে কমিশনের যে কার্যক্রম এখন পর্যন্ত এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এই কমিশনটা অ্যাজ ইউজুয়ালি ডিউ টাইমে হয়নি, আপনি নিজেই বলেছেন। এরপরে সরকার স্বপ্রণোদিত হয়েও কমিশনটি গঠন করেননি। বাট আমরা তখন বিষয়টি নিয়ে সোচ্চার হলাম, বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলাম। এর মধ্যে বাংলাদেশ সচিবালয় অভ্যন্তরে বাদামতলা একটা ঐতিহাসিক চত্বর, এখানে আমরা সাধারণত কর্মচারীদের ভিউজগুলো ডিক্লেয়ার করি, ডিসকাস করি বিভিন্ন বিষয়। একটি সমাবেশের ডাক দিয়ে তখন আমরা পে কমিশনের দাবি তুললাম। তখন সরকার কমিশন গঠন করেছে। এই কমিশনের যারা সদস্য, বিজ্ঞ সদস্য, দে আর অল অফ দেম আর এক্সপেরিয়েন্সড, অভিজ্ঞ পারসন, স্কিল্ড। এর মধ্যে গত পে কমিশনেও, অষ্টম পে কমিশনেও ওনাদের মধ্যে থেকে 2-1 জন ছিলেন। তা এদের এখন পর্যন্ত কার্যক্রম বেশ গতিশীল মনে হচ্ছে। তো আপনার কি সন্তুষ্ট এই কাজে এখন পর্যন্ত? আসলে এরা যে পলিসিটা নিয়েছিল সেটার মধ্যে একটা ভালো দিক হলো যে গতবারে স্টেক হোল্ডারদের এভাবে আমভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এক্স্যাক্টলি। কিন্তু আমার একটা হুঁশিয়ারি ছিল যে এবার স্টেক হোল্ডারদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত গৃহীত হলে কর্মচারীরা তা প্রত্যাখ্যান এবং প্রতিহত, এই দুইটি বিষয়ের সমন্বয়ে কার্যক্রম শুরু করবে। তো আসার কথা যে অন্তত স্টেক হোল্ডারদের, হ্যাঁ, ওনারা আমরা যেটা দেখেছি অনলাইন মতামত যেখানে নিয়েছে যে প্রায় 2000-এর বেশি অ্যাসোসিয়েশন বা সমিতি কিন্তু ওখানে প্রস্তাবনা দিয়েছেন। এরপরেই এই 2000 থেকে ওনারা বাছাই করে আপনার 250 থেকে 300 জনের লিস্ট আর কি দিয়েছেন। সেই হিসেবে আপনাদের সবার সঙ্গে তো বসলো, আপনাদের মতামতগুলো শুনলো। তো কি মনে হয়েছে যে এই ইতিবাচক? এটা একটা ভালো দিক, ইতিবাচক দিক, যে মতামতটা নিলে তাদের বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বেশ কিছু প্রস্তাবনা আপনারা দিয়েছেন, এর মধ্যে সর্বনিম্ন বেতন আপনারা দাবি করেছেন 35,000, 12টি গ্রেড এবং অনুপাত 1:4 দাবি করেছেন। তো আপনার কি মনে হয় এটা ঠিক কত হওয়া উচিত এবং যুক্তিকতা কি? দেখুন, আপনি একটা বিষয় যদি কম্পেয়ার করেন, গত পে কমিশন থেকে এই পে কমিশন অবধি দ্রব্যমূল্য এবং বৈশ্বিক যে চেঞ্জ এসেছে, গ্লোবালি চিন্তা করেন, যেখানে গোল্ড প্রাইস তখন ছিল 67,000 টাকা, এখন গোল্ড প্রাইস ওভার 2 লাখ, অর্থাৎ 2 লক্ষ টাকার উপরে। নিত্য পণ্যের কথা যদি আপনি বলে থাকেন, একটি কাপড় কাচার সাবানের প্রাইস ছিল তখন 12 টাকা, সেই কাপড় কাচার সাবানটা এখন এসে দাঁড়িয়েছে 38 টাকা। যেখানে মিনিকেট চাউল 32 টাকা ছিল, সেখানে সেই চাউলের দাম এখন 85 টাকা। সব মিলিয়ে আপনি বাজার দরের সাথে কম্পেয়ার করলে কোনো কিছুই সিকোয়েন্স ধরে রাখতে পারবেন না। আপনি যদি হাসপাতালের একজন রোগী কিংবা জেলখানার একজন কয়েদির কথা চিন্তা করেন, তাদের বাজেট অনেক বেশি। সে রেশিও অনুযায়ী 35,000 টাকা ন্যূনতম হলে কোনো ক্রমেই সেটা অতিরিক্ত হবে না। বিশ্ববিদ্যালয়ের একটা সমিতি এসেছিলেন, ওনারা বিজ্ঞজন, ওনারা 40,000 টাকা সর্বনিম্ন বেতনের প্রস্তাবনা। বেতন বাড়ালেই তো হবে না, আপনি যেটা বলতেছিলেন যে মূল্যস্ফীতি সবকিছুর দাম বেশি, এখানে কি বেতন বাড়ানোটা ইফেক্টিভ নাকি মূল্যস্ফীতি কমানোটা? আপনি একটা ম্যাগনেট পয়েন্ট থ্রো করেছেন, ফ্লোটেশন বা মূল্যস্ফীতি। আপনি যদি দেশের মধ্যে সুশাসন থাকে,
ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে, তাহলে আমার দাবিটা বা চাহিদাটাও কিন্তু কম্পারেটিভলি কম থাকবে। যদি আমরা ধরি যে আপনি 35,000 টাকায় ন্যূনতম বেতন হলো, আনুষঙ্গিক ভাতা সহ এটা প্রায় 60+ বা কাছাকাছি অ্যারাউন্ড যাবে, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা যেটা বলে 2011 সালে বা তার আগেও পে কমিশনের নতুন স্কেল গঠন হলে সঙ্গে সঙ্গে তো আমরা দেখি বাজারের বড় একটা প্রভাব পড়ছে। তো এই যে মানে এখনো বাজারে একটা শঙ্কা আছে যে নতুন স্কেল গঠন হওয়ার পরেই দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি হতে পারে বা সব কিছুতে একটা বাড়তে পারে। তো সেক্ষেত্রে এই বেতন বাড়িয়ে তো আসলে কর্মচারীদের সমস্যা কি সমাধান হচ্ছে বা কষ্ট কি লাঘব হবে? এখন টেকনোলজির যুগ। এখন যদি আপনি মানধাতার আমলের চিন্তাভাবনা বা আমরা চিন্তাভাবনা করি, তাহলে আমরা পিছিয়ে যাব অনেক। কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে যা উপদেষ্টা বা মন্ত্রী, ব্রোকরাট বা আমরা বোঝে না, যেটা আমরা বুঝি। আমি কিভাবে সুবিধা পেতে পারি সে কৌশল যদি, পলিসি আমার যদি ক্লিয়ার অ্যান্ড বিজ্ঞচিত হয়, তাহলে কিন্তু আমি অল্পের মধ্যে অনেক বিষয় সামঞ্জস্য বা মিনিমাইজ করে নিতে পারি, ম্যানেজ করে নিতে পারি। বাট গভর্নমেন্ট আমাদের সাথে পলিসিগতভাবে কী কাজ করলে বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে না, দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়বে না, সাধারণ জনমানুষের আয় রোজগারের সাথে এটার তারতম্য বাড়বে না, আমাদের সাথে বসলে আমরা কিন্তু একটা পলিসি দিতে পারি। আপনারা 1:4 অনুপাতকে খুব জোর দিয়েছেন। আমরা যদি আপনাদেরই বলি পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন উদাহরণটা না হয়, তাদের অনুপাতও কিন্তু অনেক বেশি, 1:4 না, অনেক বেশি। পাকিস্তানেও এটা অনেক বেশি। তো আসলে আপনার কাছে কি মনে হয় 1:4 বাস্তবায়ন করা বাংলাদেশে সম্ভব? এটা একেবারেই সম্ভব, একবারে সহজতরভাবে সম্ভব। কারণ পার্শ্ববর্তী দেশের সাথে আমার দেশের মিল নেই। আমাদের দেশে আমরা যখন 15 পরে 20 চলে গেল, 21 চলে গেল, আমরা যখন পে কমিশনের কথা বলছিলাম, তখন আমাদের একটা যুক্তি দেখানো হয়েছিল যে ইউক্রেন যুদ্ধের কারণে, করোনার কারণে, এই বহুবিধ কারণ দেখিয়ে আমাদেরকে অগ্রসর হতে দেয়নি। আমাদের দাবিটি, আমাদের কথাটি শোনার সুযোগও তাদের ছিল না। সে সময় মনে হয়েছিল যে সেই কর্তৃপক্ষ এটাই নির্ধারণ করে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে সারা বিশ্বের আর কোনো দেশের কোনো ঠেকা পড়ে নাই, ইউক্রেন যুদ্ধের খরচ যেন শুধু বাংলাদেশ একাই বহন করতেছে। আমার পাশের দেশে সেখানে করোনা হয়নি, পাশের দেশ সেখানে ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ে না। ইউক্রেনের সাথে তো ভারতের অনেক ডিলিংস বেশি আমাদের চেয়ে, কই সেখানে তো দ্রব্যমূল্য এভরিথিং এলস। এখানে 1:4 যখন আসতেছে, তখন গ্রেড 1-এর একজন কর্মকর্তা এবং গ্রেড, যদি আমরা এখন যেটা আছে গ্রেড 20-এর একজন কর্মকর্তা, তো এই দুই জায়গাটা আসলে এত ক্লোজ করা, দক্ষতা বা চাকরিতে বাংলাদেশের বাজার এখন যেমন প্রবেশকালীন যুদ্ধ, সব কিছু মিলিয়ে কি এটা আসলে বাস্তবসম্মত কিনা? শোনো, আমি নাকি আরেকটু বেশি হতে পারে? ব্যর্থহীনভাবে বলতে পারি যে এখন জীবন মানের সাথে যদি তাকে বেঁচে সে যদি সারভাইভ করতে না পারে, তাহলে আমি চাকরি করি, আমি যদি আমার একটা সারভাইভিক্যাল সিচুয়েশন যদি আমার ড্যামেজ হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে আমি তো এখানে টিকে থাকতে পারবো না। আপনি একজন সাধারণ রিক্সাওয়ালার পার ডে ইনকাম আছে 1500 টাকা, সেই হিসাবে সে 45,000 সে আর্ন করছে। সে অনুপাতে আমার একজন কর্মচারী 8,000 টাকা, এটা আপনি তো, এটা ইউ ক্যান রিয়েলাইজ অ্যান্ড ইউ ক্যান বিলিভ ইট, আই ক্যান্ট বিলিভ ইট। এটা বিশ্বাস করার মতো না, এমন একটা অবস্থানে দাঁড়িয়েছে। তাহলে সেই লোকটি 5 বছরের জায়গায় 10 বছর, 10 বছর পার হয়ে 11 বছর, এরপরে তো আপনি আরও নেক্সট 5 বছরের মধ্যে পে কমিশন দিতে পারছেন না। তো ওভারঅল বিষয়টি পূর্বাপর চিন্তা ভাবনা করে আমরা এই প্রস্তাবটি করেছি। গ্রেড ভাঙার একটা বিষয়েও কথা বলেছেন আপনারা, তো আপনাদের সম্ভবত 12টি গ্রেড করার একটি প্রস্তাবনা কমিশনে দিয়েছেন, নাকি মনে হয় 12টি গ্রেড হতে পারে? হ্যাঁ, আমরা মূলত 10টি গ্রেডের প্রস্তাবনা দিয়েছি। আমাদের প্রথম পে স্কেল যেটা ছিল 1973-তে, সেখানে 10টি গ্রেডই ছিল। পরবর্তী পর্যায়ে এটা বৈষম্য বেড়েছে, আর বৈষম্যের মানে
সেই ধারাবাহিকতা আরো মজবুত করার জন্য আপনারা লিখিত প্রস্তাবে মনে হয় 12টি পুনর্গঠনের জন্য তো বলেছেন। আমরা 10টি প্রস্তাব করেছি, একেবারে না হলে অন্তত 12টি। এবং এটা কিভাবে করা যায় যদি আমাদের সাথে বসে একটা ডিসকাশনে আসে, তা আমরা তার রেশনালিটি বা যৌক্তিকতা আমরা তাদেরকে দেখিয়ে দেব, এবং আশা করি যে এটা অযৌক্তিক কিছু নয় এবং যৌক্তিক এবং সহজতর। এতে মানে অন্যান্য যারা এটা নিয়ে আশঙ্কা করছেন যে মর্যাদার বিষয়টি, আমরা আশা করি যে আমরা সে বিষয়টি এড়িয়ে একটা ফিজিবল হইতে বা সম্ভাব্য যে পরিস্থিতি বা মানে চাকরি ক্ষেত্রে উপর নিচের যে তারতম্য, এটি লাঘব করে 12টি গ্রেড বাস্তবায়ন করা সম্ভব। একজন সরকারি কর্মজীবী 30,000 সর্বনিম্ন বেতন হলে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে মোটামুটি 50,000-এর কাছাকাছি চলে যায়। তো একটি সংখ্যা সবার মধ্যে রয়েছে যে 50,000 যদি হয় বাজারের প্রভাব পড়বে, বাজারে সবকিছুর দাম বেড়ে যাবে, তখন বেসরকারি খাতে যারা কর্মচারী আছে, যারা কাজ করেন বা দিনমজুর আছেন, শ্রমিক পড়েন, এদের উপরে বিষয়টি একটা চাপ হতে পারে বলে কথা বলা হচ্ছে। যদি কেউ পড়ে যাবো এই ভয়ে গাছে না ওঠে, সে গাছে যদি না ওঠে যে আমি ভয় পাচ্ছি যে যদি আমি পড়ে যাই, যদি আমি মারা যাই, তাহলে তো তোমার ডাল কাটা কোনোদিন হবে না। তুমি ডাল কাটতে হলে তো গাছে উঠতে হবে। আর একটা কথা আপনি মনে রাখবেন, খাইলে কমে না, চুরি করলে কমে। আমাদের দেশে যদি সুষম বন্টন হয়, আপনি দেখেন পাশেই আমাদের একটা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, কে র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে। যদি সৎ নেতৃত্ব হয় তাহলে আপনার হাজারো উপায় তখন উন্মোচিত হবে। এই বাজেটের সামান্য অংশই শুধু ব্যয়িত হবে। আর এদের দ্বারা যদি যারা আমাদের পরিচালনা করেন তারা যদি সৎ এবং যোগ্যতা সম্পন্ন হন, এই জনশক্তিকে মানব শক্তিতে রূপান্তরিত করে আমাদের ইনকামের সোর্স বাড়াতে পারে। যে আপনি চিন্তা করেন, আপনার চিন্তা চেতনায় যদি কুপমণ্ডকতা বা সংকীর্ণ হয়, তাহলে আপনি তো ব্রডনেসের থেকে অনেক দূরে থাকলেন। আপনি তো আপনার দেশকে নিচের দিকে নিয়ে যাবেন। আপনি তখন হাই অ্যাম্বিশিয়াস হবেন, তখন আপনার অ্যাম্বিশনটা ওইভাবে গ্রো করবে। আপনি যদি বিলো কোয়ালিটির থটে চলে যান, তাহলে তো আপনি মানে হাই কোয়ালিটির পারফরমেন্স দেখতে পাবেন না। আচ্ছা, যদি আমরা পরের প্রশ্নে চলে যাই, যে সরকারি কর্মজীবীদের যদি নিম্নতম বেতন 50 হয় সব মিলিয়ে, তো এক্ষেত্রে বেসরকারি খাতে কথা হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? বেসরকারি খাতে তাদের আর্নিং সোর্স সর্বনিম্নটা, কোয়ালিটি, কোয়ান্টিটি, ক্যাপাবিলিটি, এভরিথিং এলস বিবেচনায় আমাদের সমান সমান হোক, সেটা আমরা চাই। কারণ আমি একটু আগে বলেছি যে উপর নিচের ব্যবধান হ্রাস করার জন্য আবার বেসরকারি খাতে যারা আছে তাদের সুযোগ সুবিধা বাড়ুক, সেটাও আমি চাই। সেখানে তাদের যে ইনকামের বা আর্নিং সোর্সের তারা ডেভেলপ করবে। সেখানে ধরেন আমার যদি পর্যাপ্ত ইনকাম থাকে, তাহলে সেখানে তো আমার ব্যয় মেটাতে সমস্যা নেই। কিন্তু আমি তখন উপার্জনক্ষম থাকছি না বা আমার উপার্জনের ক্ষমতা কম, তখন আমি তো সেভাবে ব্যালেন্স আমরা যদি মেইনটেইন করতে পারবো। বাংলাদেশের বড় একটা রেমিটেন্স আসে পোশাক খাত থেকে, সে পোশাক খাতের একটা বড় জায়গা রয়েছে। তো ন্যূনতম বেতন যখন আমি সরকারি কর্মজীবী বা বেসরকারি খাতে ঠিক করব, এটার প্রভাব তো পোশাক খাতেও পড়বে। পোশাক খাতেও ন্যূনতম মজুরি আমাকে দিতে হবে। বাংলাদেশের এখন যে অবস্থা, ট্রাম্পের শুল্ক নীতির এরপরে বিভিন্ন জায়গা থেকে অর্ডার কমে যাওয়ার বিভিন্ন অভিযোগ আছে। তো পোশাক খাতগুলোর কারখানা কি এই পরিমাণ সর্বনিম্ন বেতন দিয়ে শ্রমিক রাখতে সক্ষম হবে, নাকি এটার প্রভাব পড়তে পারে? আপনি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন আমার কাছে। সেটা হলো যে আপনি আমাদের দেশের ওভারঅল ফিনান্সিয়াল ম্যাটারটা তুলে ধরেছেন। আপনাকে আমি একটি কথা না বললেই নয়, আমার দেশের শ্রমিকের ঘাম ঝরানোর টাকার মাধ্যমে এদেশের ডলার আসে, এদেশের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ে। আমার দেশের এই ঘাম ঝরানো ডলারের টাকাটা
এই মুদি দোকানদার কিংবা রিক্সাওয়ালা পাস করেনি। এই ব্যুরোক্রাসি এবং ইয়েলো জার্নালিজম এবং আমাদের দেশের অসাধু ব্যবসায়ী এই কিছু মুষ্টিমেয় চক্রের মাধ্যমে আমার দেশের শ্রমিকের ঘাম ঝরানো সেই ডলার বা কারেন্সি বা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মুদি দোকানদার বা রিক্সাওয়ালা বা ছোটোখাটো ব্যক্তিরা চুরি করে নাই। এখানে এটা চুরি করে দেশ থেকে পাচার করে দিয়েছে বুদ্ধিজীবী শ্রেণীর লোকেরা। অতএব আমি প্রথমে বলেছি ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। না, এটা কি সম্ভব যে আসলে এটা অবশ্যই সম্ভব। পোশাক খাতে যখন পোশাক খাতে আমার কোয়ালিটি ভালো হবে, আমি যদি বৈশ্বিক বা বিশ্ব বাজারে আন্তর্জাতিক বাজারে যদি আমার কোয়ালিটি আমি শো করতে পারি, আপনি দেখেন একজন শ্রমিক পোশাক শ্রমিক সারাদিন পরিশ্রম করে 8 ঘন্টা থেকে ওভারটাইম মিলে 12 ঘন্টা বা 14 ঘন্টা ডিউটি করে সে মাস শেষে আপনার ইনক্লুড অল 20,000 টাকা পায়। আর আপনি একটা আইটি সেক্টরে যান, সামান্য একটা পার্টস অ্যান্ড কম্পোনেন্ট আপনি কেনেন, সেখানে আপনাকে কত ডলার পে করা লাগতেছে। আপনি শুধু পোশাক খাত নিয়ে পড়ে থাকবেন আর ওই শ্রমিকের কোয়ালিটি সম্পন্ন জিনিস যদি আপনি করেন, তাহলে আপনার কারেন্সিটা ওইভাবে আসবে, ওই তুলনায় আসবে, তখন শ্রমিকের বেতন আপনার দিতে কষ্ট হবে না। আর আপনি যদি আগেই চিন্তা করেন গতানুগতিক বা সেই মানদাতা আমলের। এখন পোশাক খাতটা এভাবে দেখতে হবে যে পোশাক খাত বহির্বিশ্ব বা উন্নত রাষ্ট্রগুলো কোন রাষ্ট্রগুলো থেকে কেনে, যেই রাষ্ট্রে প্রোডাক্টের উৎপাদন ক্ষমতা ভালো, কোয়ালিটি ভালো, খরচ কম, তখন থেকে এখান থেকে তো নেবে। তো আমার যখন শ্রমিকের পিছনে এই ব্যয়টা হবে, আমার মূল্যস্ফীতির জন্য অবশ্যই প্রতিটি মানুষের এখন দরকার বেশি, তো সেক্ষেত্রে তাদের সাস্টেন করার অ্যাবিলিটি থাকবে কিনা বা সেই প্রশ্ন তো থেকেই যায়, তাই না? আপনার এই একটা কথা, কারণ একটা লার্জ অ্যামাউন্ট এই পোশাক খাতের কর্মচারীদের একটা বড় ধরনের একটা আমাদের অংশ, আমাদের জাতীয় অর্থনীতিতে তারা বিশাল ভূমিকা রাখেন। যারা উদ্যোক্তা তারা যদি অতিমাত্রায় লাভবান হওয়ার চিন্তা পরিহার করেন, তাহলে শ্রমিকদেরকে বর্ধিত হারে বেতন দিতে তাদের কষ্ট হওয়ার কথা নয়। কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ার পাশাপাশি সরকারি সেবার মানে কোনো ইতিবাচক প্রভাব পড়বে কিনা, অনেক কথাই সেবার মান বাড়বে কিনা? হ্যাঁ, অবশ্যই সেবার মান বাড়বে। যদি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে মোরালি বা মোরাল সেক্টরগুলো শক্তিশালী করা হয় এবং নৈতিকতার বিষয়ে মোটিভেশন দেওয়া হয়, তাহলে ওই কর্মচারী যথাসময়ে তার কাঙ্ক্ষিত সার্ভিস বা সেবা দিতে পারঙ্গম হবে, অধিক মাত্রায় পারঙ্গম। মনে হচ্ছে যে এটা সম্ভব, মানে সেবার মান বাড়বে, সেবার মান বহুল অংশে বাড়বে। আপনারা ইতিমধ্যে বলেছেন যে 15ই ডিসেম্বরের মধ্যে যদি পে কমিশনের কার্যক্রম শেষ না হয়, আপনারা অনেক কিছু বলেছেন। তো কমিশনের তরফে বলেছে যে আমরা যত দ্রুত সম্ভব এটা করব, এটা ডিসেম্বরের আগেও হতে পারে, আবার নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম বেঁধে দেয় না। এরপরেও আপনাদের টাইম ফ্রেমটা বেঁধে দেওয়ার আসলে কারণটা কি? জি তুহিন ভাই, আপনাকে এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি জানেন, ইতিপূর্বে বলেছি যে আমাদের যে সময়সীমা তা কিন্তু এখন গুণিত হারে নেই, জ্যামিতিক হারে চলে গেছে। যেখানে আমাদের 5 বছর পরে বেতন বৃদ্ধির কথা ছিল, 5 বছর শেষে 10 বছর পার হয়েছে, 11 বছর শেষ হওয়ার পথে। সামনে নির্বাচন, পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন মত পার্থক্য, কন্ট্রাডিকশন, সামনের পরিস্থিতিটা কতটা আমাদের অনুকূলে থাকবে সেটা নিয়ে আমরা সন্দিহান। আপনাকে চাচ্ছেন যে অন্তর্বর্তী সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে একটা পে স্কেল নিয়ে নেওয়ার জন্য, এরকম কিছু? আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি প্রেশার ক্রিয়েট করা না, এটা আসলে আমরা ইটস এ নেগোশিয়েবল ম্যাটার। আমরা যদি প্রেশার ক্রিয়েট করতাম তাহলে তো আমাদের পেটের ক্ষুধা, আমাদের যে অবস্থান, দৈনন্দিন ব্যয়ভার আমরা কোনো ক্রমেই বহন করে সারভাইভ করতে পারছি না। তারপরেও সবার আগে আমার দেশের কথাটাও আমরা চিন্তা করছি
যে এই দেশের অধিকাংশ মানুষের বিষয়গুলো আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দিইনি। আমরা চাচ্ছি যে শিডিউল, আমাদের দেশের একটা টেন্ডেন্সি আছে, এটা হলো আমাদের কাজে যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, সেটা হলো যারা কমিশনে আসে এরা, এদের জন্য যে বাজেট বরাদ্দ থাকে, এরা ওই বাজেটটা পুরোপুরি খরচ করে দিতে চায়। এই যে একটা মানে আপনার কি বলে যে নিম্ন মননশীলতার চিন্তাধারা, যাদেরকে বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি বিচারের ক্ষিপ্র গতি না দেখায়, তারা যদি বিচারে গাফিলতি করে, তারা যদি ন্যায় বিচার বা জাস্টিস এস্টাবলিশ না করে, তাহলে তো মানুষ সেখানে সংক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক। যদি 15 তারিখের মধ্যে না হয় ডিসেম্বরের পে কমিশনের কার্যক্রম সম্পন্ন, আপনাদের অবস্থান কি হবে? ভাই, আপনি জানেন যে এখানে যারা ইন্টারভিউতে আসছে এর প্রায় 90% সংগঠন, কমিশনের সঙ্গে যারা মত, হ্যাঁ, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, এদের সাথে আমার যোগাযোগ আছে এবং তারা আমার যে কোনো ডাকের অপেক্ষায় আছে। আমি তাদের সাথে বসবো, বসে পরামর্শ করে সবার মতামত নিয়ে আমি একটি কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। সরকারের আসলে সক্ষমতা আছে কিনা অর্থনৈতিক? আমাদের যে মানে পে কমিশন বাস্তবায়িত হলে যে ব্যয়ভারটা হবে, সেটা আমাদের যে উদ্বৃত্ত, এখান থেকেই সমন্বয় করা সম্ভব। আমরা যারা অর্থ বিভাগে আমাদের যারা এক্সপার্ট আছেন, তাদের সাথে আমি টাইম টু টাইম মিটিং করেছি, বলছে যে এটা জাতীয় অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। আপনি অবশ্যই জানেন যে আমাদের দেশে এপ্রিল মাস পর্যন্ত বাজেটের টাকার 50% ব্যয় হয় না একদম, কিন্তু শেষে এসে সমন্বয়ের একটা হিড়িক পড়ে যায়। আমি মনে করি যে আমাদের এটি বাস্তবায়িত হলে শুরু থেকেই সরকারের যদি সে ধরনের মোরাল মোটিভেশন থাকে, এই যে ব্যাড প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা বন্ধ হবে এবং এতে বাজেটে বা সামগ্রিক অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। অনেকগুলো সংগঠনের সঙ্গে বসা হলো, প্রস্তাবনা আসলো, অনলাইনে প্রস্তাবনা জমা হয়েছে। যদি আপনাদের এই প্রস্তাবনার প্রতিফলন হবে বলে আশা করা হচ্ছে সুপারিশে, যদি প্রতিফলন না হয় সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? দেখেন, বাংলাদেশের অফিসার্স অ্যান্ড এমপ্লয়ি অনেক অর্গানাইজেশন সাক্ষাৎ দিয়েছে, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠান হয়েছে, তাদের সাথে কমিশনের মত বিনিময় হয়েছে। তো বেশিরভাগ সংগঠনে আমাদের এই দাবিগুলোকে অধিকতর যুক্তিযুক্ত মনে করেন এবং এই দাবির প্রতি আমাদের পয়েন্টগুলোর প্রতি তারা একমত। কারণ আমাদের এই ম্যাগনেট পয়েন্টগুলো অধিকাংশ গ্রহণযোগ্য বা রেশনাল মনে করেন, যৌক্তিক মনে করেন।